বি.আর. আম্বেদকরের জন্মদিনে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন মুখ্যমন্ত্রী। আম্বেদকরের আদর্শ আজ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যখন গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ন্যায় বিচারের মতো বিষয়গুলিকে আগলে রাখা প্রয়োজন। আমরা জনগণের অধিকার ক্ষুণ্ণ হতে দেব না। দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতাকে দুর্বল হতে দেব না। আম্বেদকরের জন্মদিনে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলার তদন্তে আইপ্যাকের ডিরেক্টর এবং সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার বিরুদ্ধে বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট শুরুর মাত্র 10 দিন আগে এই গ্রেপ্তারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে 10 দিন আগে কয়লা পাচার কাণ্ডের তদন্তে নতুন মোড়। দিল্লি থেকে আইপ্যাকের ডিরেক্টর ও সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করল ইডি। এর আগে 2 এপ্রিল চান্ডেলের দিল্লির ঠিকানায় হানা দিয়েছিল ইডি। সেই সময় বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয় বলে ইডি সূত্রে দাবি। সোমবার সেই ভিনেশ চান্ডেলকেই কয়লা পাচার মামলায় বেআইনি লেনদেনের অভিযোগে গ্রেফতার করল ইডি। ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির হাতে এই গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এ রাজ্যে ভোটের মাত্র 10 দিন আগে ভিনেশ চান্ডেলের গ্রেফতারি শুধু উদ্বেগজনক নয়, এটা সমান সমান লড়াইয়ের ধারণাটাকেই নাড়িয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গে যখন সুষ্ঠু এবং অবাধ ভোটের দিকে এগিয়ে যাওয়ার কথা, তখন এই পদক্ষেপ একটা হিমশীতল বার্তা দিচ্ছে যে বিরোধীদের দিকে থাকলে আপনারও একই পরিণতি হতে পারে। এটা গণতন্ত্র নয়, ভয় দেখানো। এই গ্রেফতারির একদিন আগে অর্থাৎ রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। কি আস্ফালন, বাপরে বাপ, এই করে নেবো তাই করে নেবো। সকালবেলায় বিভিন্ন দপ্তর আর অফিস, মানে বাড়ি, সব জায়গাতেই তিনি দৌড়ে গেলেন। তিনি ল্যাপটপ আর ফাইল নিয়ে বেরিয়ে এলেন ভিড় দর্পে। দেখে নেবো একটা ভাব। তারপরেও এরকম হলো। কি হচ্ছে আজকাল? এরকম হলো, দেখা যাক। আইনের পথেই চলা উচিত। এই কয়লা পাচার মামলার তদন্তেই 8ই জানুয়ারি তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডাউন স্ট্রিটের বাড়ি ও সেক্টর 5-এর আইপ্যাকের অফিসে তল্লাশি চালায় ইডি। তল্লাশি অভিযান চলাকালীনই সেখানে ঢুকে নথি নিয়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। देखो मैंने सब लेके आया, so my hard disks, see, phone, hard disk, all they are collecting at এই নিয়ে চুরি ডাকাতির মতো অভিযোগ তুলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই যাবতীয় দুর্নীতিতে গোটা পৃথিবীর সবাই গ্রেপ্তার হবে, একমাত্র মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি ছাড়া। কোন দিন কয়লা পাচারের কেস আপনাকেও গ্রেপ্তার করে নেবে, আমাকেও গ্রেপ্তার করে নেবে। খালি মমতা ব্যানার্জি গ্রেপ্তার হবে না, অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হবে না। এর পেছনে কি বিজ্ঞান আছে, এর পেছনে কি দর্শন আছে, তা একমাত্র নরেন্দ্র মোদী বলতে পারবে। 15 এপ্রিল ফের সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি রয়েছে। তার আগে সোমবার গ্রেফতার করা হলো আইপ্যাকের ডিরেক্টর ও সহ প্রতিষ্ঠাতাকে। ইডি সূত্রে দাবি, এর আগেই আইপ্যাকের 2 কর্তা প্রতীক জৈন ও ঋষিরাজ সিংকে দিল্লির অফিসে তলব করে নোটিশ দেওয়া হয়। 30 এপ্রিলের পরে হাজিরা দিতে চেয়ে দিল্লি হাইকোর্টে যান তারা। 17 এপ্রিল দিল্লি হাইকোর্টে সেই মামলার শুনানি রয়েছে। এবিপি আনন্দ। তৃণমূল ও বিজেপি 2 দলের প্রধানমুখী বলছেন তিনিই প্রার্থী। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন 294টি কেন্দ্রে তিনিই প্রার্থী। আর এবার একই রকম কথা শোনা গেল নরেন্দ্র মোদীর মুখেও। ये सभी उम्मीदवार, ये भी मोदी है। ক্যান্ডিডেট হচ্ছে মমতা ব্যানার্জি, 294টা সিটে আমি প্রার্থী। ব্যক্তি বড় না দল? ভারতীয় রাজনীতিতে এই বিতর্ক দীর্ঘদিনের। কারণ ব্যক্তিগত ক্যারিশমায় দলকে জেতানোর নজির এই দেশে বহু আছে, বহু যুগ যুগ ধরে আছে। কেন্দ্রে আছে, রাজ্যে রাজ্যে আছে। এবার পশ্চিমবঙ্গে হাই ভোল্টেজ ভোটেও লড়াইটা কার্যত মুখের। 2 দলের 2 মুখের, 2 প্রধানের। ভোটের দিন আমি যদি যুদ্ধ হই, আপনারা আমার সহযোদ্ধা হতে রাজি আছেন তো? एक मौका मोदी को दीजिए। বিশাল নির্বাচন, অসংখ্য নেতাকর্মী মাথার ঘাম পায়ে ফেলছেন, প্রতিশ্রুতি আশ্বাস, কিন্তু তারপরও সবার ওপরে মুখ। একদিকে নরেন্দ্র মোদী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছুকে ছাপিয়ে ভোটে জিততে দুজনই নিজেদেরকে সামনে রাখছেন, নিজেদের ওপর বাজি ধরছেন। ये सभी उम्मीदवार, ये भी मोदी है। आपने लेफ्ट को मौका दिया, कांग्रेस को मौका दिया,
टीएमसी को मौका दिया, अब एक मौका मोदी को दीजिए। নরেন্দ্র মোদীর এই মন্তব্য নিয়ে খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদিজি বলছেন উনি নাকি 294টা সিটের প্রার্থী। ঠিক আছে, তাহলে আপনি প্রধানমন্ত্রীত্বটা ছেড়ে দিন, দিয়ে বলুন আমি বাংলার মুখ্যমন্ত্রী হব, তাই আমাকে 294টা কেন্দ্রে ভোট দিন। কি করে বলেন আপনি? কোন পদটা নেবেন, প্রধানমন্ত্রী না বাংলার মুখ্যমন্ত্রী? কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে খোঁচা দিচ্ছেন, তিনিও কিন্তু বারবার সেই নিজেকেই সামনে আনছেন। ভুলে যান যে আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট ওনাকে দেবেন। এই একটি ক্ষেত্রে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর এক। घर घर जाएंगे, आप जहां भी जाए लोगों से मिले, उनको कहना मोदी जी आए थे और मोदी जी ने परिवार के सबको पोइला बैशाख की शुभकामना भेजी है। আমার মনোনয়ন নিয়ে 4 ঘন্টা স্কুটনিতে আমাকে জানিয়েছে, আমি এদের ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো এদের। আপনারা ছাড়লেও আমি ছাড়বো না, আমার জীবন দিয়ে লড়ে যাব, আমার কিচ্ছু নেই জীবনে মানুষ ছাড়া। ये जो पब्लिक है ये सब जानती है, তাই শেষ অবধি পাবলিক কোন দিকে যায় তা জানা যাবে 4 মে। এবিপি আনন্দ। 30 বছর পর ভোটের ময়দানে অধীর চৌধুরী। বহরমপুরের এবারের কংগ্রেস প্রার্থী তিনি। প্রার্থী ঘোষণার পর থেকে জোর কদমে প্রচার সারছেন অধীর চৌধুরী, জোর দিচ্ছেন জনসংযোগে। নবাবের শহরে তিনি রবিনহুড নামে পরিচিত। লড়াই করেন বুক চিতিয়ে। 25 বছর ধরে টানা সাংসদ থাকার পর সদ্য সেই চেয়ার হারিয়েছেন। লোকসভা ভোটে হারার 2 বছর পর বহরমপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের বাজি অধীর চৌধুরী। 1996 সালের পর 2026, 30 বছর পর ফের বিধানসভা ভোটের লড়াইয়ে নামছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। বহরমপুর কারো মতে এবারে লড়াই ত্রিমুখী, কারো মতে হাওয়া পুরোটাই একমুখী। সৌজন্যে অধীর রঞ্জন চৌধুরী। শহরকে ভালোবাসি, জেলাকে ভালোবাসি, এই ভালোবাসা আমার সব থেকে বড় মানুষের প্রতি। যেখানে যেখানে মানুষের সমস্যা, আমি অধীর চৌধুরী সেখানে থাকি, আরও প্রবলভাবে সেখানে থাকবো। বহরমপুরে অধীর চৌধুরীর লড়াই তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায় ও বিজেপির সুব্রত মৈত্রের বিরুদ্ধে। লড়াইটা আদৌ সহজ নয়। 2021-এর বিধানসভা ভোটে বহরমপুর থেকে জয়ী হয়েছিলেন বিজেপির সুব্রত মৈত্র। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায়। কংগ্রেস প্রার্থী মনোজ চক্রবর্তী তৃতীয় হয়েছিলেন। এবার তৃতীয় থেকে সরাসরি প্রথম হওয়ার লড়াই। আমি যখন লোকসভায় দাঁড়িয়েছি 5 বার পর, সেই লোকসভাতে বহরমপুর বরাবরই থেকেছে, ভোটে আমাকে লিড দিয়েছে। সেই লিডের পরিমাণে তো কমেছে, কিন্তু বহরমপুরের মানুষ বরাবরই আমাকে সমর্থন করেছে। এই শহরে জন্মেছি, বড় হয়েছি, এখানকার মানুষের প্রতি আমার আস্থা আছে, বিশ্বাস আছে। 2024-এর লোকসভা ভোটে তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে 85,000-এর বেশি ভোটে পরাজিত হন নবাবের জেলায় মুকুটহীন সম্রাট। কিন্তু বহরমপুর বিধানসভা কেন্দ্রে 6,927 ভোটে এগিয়ে ছিল কংগ্রেস। মেরুকরণ করেছিল মমতা ব্যানার্জি আর হুমায়ুন কবির মিলে। হুমায়ুন কবিরকে দিয়ে দাঙ্গা লাগানো, হুমায়ুন কবিরকে দিয়ে হিন্দু মুসলমানের বিভাজন করানো কিভাবে হয়েছিল তাদের বিবৃতিতে তা স্পষ্ট। এবারেও বহরমপুর বিধানসভায় একই মডেল অ্যাপ্লাই করতে চাইছে মমতা ব্যানার্জি, লক্ষ্য অধীর চৌধুরীকে হারানো। শতাব্দী প্রাচীন দল সেই কংগ্রেসই এখন বিধানসভায় বিধায়ক শূন্য। এবারের ভোটে অধীর চৌধুরী কি হাতের জোর বাড়াতে পারবেন? কি হবে ভাগীরথী পাড়ের শহরে? উত্তর মিলবে 4 মে। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।